আদিল, তোমার এই বিধ্বংসী সুন্দর চেহারাটা কি শুধু দূর থেকেই দেখার জন্য? এই ধারালো চোয়াল আর নীল চোখের নেশায় আমি এমনিতেই পাগল হয়ে আছি। আর কতক্ষণ আমাকে এভাবে অপেক্ষায় রাখবে? কাশফি, নিজেকে সামলাও। গায়ের উপর এভাবে আছড়ে পড়লেই আমি গলে যাব না। আমার নিঃশ্বাস কতটা তপ্ত হয়ে উঠেছে অনুভব করছো না? তোমার এই চওড়া বুকের খাঁজে আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরো না। আমি আজ সব নিয়ম ভাঙতে চাই। কাশফির কোমর থেকে তার হাত দুটো সরিয়ে দিয়ে হাত সরাও। তোমার এই সস্তা উত্তেজনা আমার উপর কাজ করে না। সস্তা? পুরো শহরের পুরুষ আমার এক পলকের জন্য লড়তে রাজি, আর তুমি আমার এত কাছে এসেও আমাকে অবজ্ঞা করছো। আমি অন্য পুরুষদের মতো নই কাশফি। তোমার এই উগ্র মাফিয়া রূপের চেয়ে আমার কাছে আমার লক্ষ্য অনেক বড়। ধুর ছাই তোমার লক্ষ্য। তোমার এই সুপুরুষ অবয়বটা কি পাথর দিয়ে তৈরি? আমার ঠোঁটের এত কাছে এসেও তুমি কিভাবে এত নিষ্পৃহ থাকো? আমি নিস্পৃহ নই, আমি শুধু জানি কখন থামতে হয়। তোমার এই অগোছালো আবেগ আমার বিরক্তির কারণ হচ্ছে। আদিল মাহমুদ, আজ রাতে আমি তোমাকে বশ করেই ছাড়ব। তোমার এই অহংকার আমি আমার শরীরের উষ্ণতায় গলিয়ে দেব। চেষ্টা বৃথা কাশফি চৌধুরী। আজ রাতে আমার আর তোমার মাঝে এই দূরত্বটাই থাকবে। এটাই আমার শেষ কথা। বাসর ঘরের ম ম করা পারফিউমের সুগন্ধে বাতাস ভারী হয়ে আছে, আর তার মাঝে আদিলের অতিরিক্ত সুদর্শন আর সুঠাম দেহটা কাশফির ইন্দ্রিয়গুলোকে বারবার বিচলিত করছিল। আদিল যখন তার লম্বা বলিষ্ঠ হাত দিয়ে কাশফিকে নিজের থেকে দূরে সরিয়ে দিল, তখন ঘরের নীল আলোয় তার ধারালো নাক আর ঠান্ডা চোখের চাহনি আরও বেশি মোহময়ী হয়ে উঠল। কাশফির তক্ত নিঃশ্বাস আর লাল বেনারসির হিল্লল আদিলের খুব কাছে এলেও আদিলের মাফিয়া মস্তিষ্ক তাকে এক দুর্ভেদ্য দেয়ালের ওপাশে স্থির করে রাখল। কাশফির রাগে আর অপমানে বিছানায় আছড়ে পড়ল, তার অবাধ্য চুলগুলো মুখের ওপর ছড়িয়ে পড়ল। আদিল তার দামি ঘড়িটা খুলতে খুলতে জানালার দিকে ফিরে তাকালো, যেন এই উত্তপ্ত রাত আর কাশফির তীব্র আহ্বান তাকে স্পর্শই করতে পারেনি। আদিলের এই কাঠিন্য কাশফির মনের ভেতরের জেদ আর কামনার আগুনকে আরও বহু গুণ বাড়িয়ে দিল। ঘরভর্তি রজনীগন্ধার তীব্র সুবাস আর দামি পারফিউমের ঘ্রাণ মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। বাসরঘরের প্রতিটি কোণ সাজানো হয়েছে সাদা আর লাল গোলাপ দিয়ে, যা এই মুহূর্তের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আদিল মাহমুদের লম্বা আর পেশিবহুল শরীরটা যখন জানালার ধারে গিয়ে দাঁড়ালো, কাশফির মনে হলো সে কোনো গ্রিক দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। নীল রঙের আবছা আলোয় আদিলের ধারালো চোয়াল আর চওড়া কাঁধ যেন আরও বেশি রহস্যময় আর আকর্ষণীয় হয়ে উঠেছে। কাশফি নিজের লাল বেনারসির আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে আদিলের দিকে কয়েক পা এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক ধরনের শিকারী বিড়ালের চপলতা। আদিলের এই পাথুরে নীরবতা কাশফির সহ্য হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই নিষ্পৃহতা আসলে তাকে অপমান করার এক সূক্ষ্ম কৌশল। আদিল, আমার এই উপস্থিতিকে কি তুমি এতটাই তুচ্ছ মনে করছো? আমি তুচ্ছ করছি না কাশফি, আমি শুধু এই পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করছি। কাশফি আদিলের একদম পিঠের কাছে গিয়ে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস আদিলের ঘাড়ের কাছে আছড়ে পড়ছিল। আদিল স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে কোনো পাথরের দেয়াল, যা কোনো আঘাতেই নড়বে না। কাশফি তার নখ দিয়ে আদিলের শার্টের ওপর দিয়ে তার পিঠের শক্ত পেশিগুলো অনুভব করার চেষ্টা করল। আদিলের শরীরের উষ্ণতা কাশফির ইন্দ্রিয়গুলোকে আরও বেশি ব্যাকুল করে তুলছিল। সে নিজেকে আর সামলাতে পারছিল না। আদিল হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার বরফ শীতল নীল চোখ দুটো কাশফির চোখের ওপর স্থির হল। এই চাহনিতে কোনো প্রেম ছিল না, ছিল এক গভীর সতর্কতা আর মাফিয়া জগতের সেই চিরচেনা কাঠিন্য। তোমার এই চোখ দুটো কি কখনো নরম হতে জানে না? মাফিয়াদের চোখে নরম হওয়ার বিলাসিতা মানায় না কাশফি। কাশফি আদিলের শার্টের কলারটা খামচে ধরল। তার আঙুলগুলো কাঁপছিল এক অজানা উত্তেজনায়। সে আদিলের মুখটা নিজের খুব কাছে টেনে আনার চেষ্টা করল, কিন্তু আদিল তার বলিষ্ঠ হাত দিয়ে কাশফির কবজি দুটো শক্ত করে চেপে ধরল। আদিলের হাতের ছোঁয়ায় কাশফির পুরো শরীরে যেন বিদ্যুতের এক ঝলক বয়ে গেল। আদিলের লম্বা আঙুলগুলো যখন কাশফির কোমল কবজিতে বসে গেল, কাশফির যন্ত্রণায় নয়, বরং এক অদ্ভুত সুখে চোখ বন্ধ করে ফেলল। আদিল তাকে নিজের থেকে এক হাত দূরে সরিয়ে দিল। তার মুখে বিরক্তির এক পাতলা আবরণ ফুটে উঠল।
জানালার বাইরে রাতের আকাশটা ঘুটঘুটে অন্ধকার, ঠিক যেমন আদিল মাহমুদের রহস্যময় মনটা। এভাবে নিজের সম্মান নষ্ট করো না, এতে আমার চোখে তোমার গুরুত্ব কমছে। সম্মান? ভালোবাসার কাছে সম্মানের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। কাশফি হাসল, সেই হাসিতে ছিল এক বুক ভরা হাহাকার আর জেদ। সে তার চুলের কাঁটাটা খুলে ফেলল, সাথে সাথে তার একরাশ কালো চুল ঝর্ণার মতো পিঠের উপর ছড়িয়ে পড়ল। আদিল এক মুহূর্তের জন্য কাশফির এই বন্য সৌন্দর্যের দিকে তাকিয়ে থমকে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে জানত কাশফি চৌধুরী শুধু একজন সুন্দরী নারী নয়, সে নিজেও মাফিয়া জগতের এক দুর্ধর্ষ খেলোয়াড়। কিন্তু আজকের এই নির্জন ঘরে সে কেবলই এক তৃষ্ণার্ত প্রেমিকা, যে আদিলের একটুখানি সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আদিল তার দামি কালো ব্লেজারটা খুলে সোফার ওপর ছুঁড়ে ফেলল। তার সাদা শার্টের নিচে বুকের পেশিগুলো স্পষ্ট হয়ে উঠল। তুমি ভুল পথে হাঁটছো কাশফি। প্রেম আমাদের মতো মানুষের জন্য নয়। তুমি কি বলতে চাও? আমাদের রক্তে কি কোনো আবেগ নেই? আবেগ আছে, কিন্তু সেটা কেবল ক্ষমতার প্রতি আর শত্রুর রক্ত ঝরানোর প্রতি। কাশফি এগিয়ে গিয়ে আদিলের চওড়া বুকের ওপর নিজের মাথাটা রাখল। আদিলের হৃৎপিণ্ডের ধকধক শব্দ সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। আদিলের শরীরটা তখন তপ্ত লোহার মতো গরম হয়েছিল, যেন ভেতরে কোনো সুপ্ত আগ্নেয়গিরি ফেটে পড়ার অপেক্ষায় আছে। আদিল এবার আর তাকে সরিয়ে দিল না, তবে জড়িয়েও ধরল না। সে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থেকে কাশফির এই পাগলামি দেখতে লাগল। কাশফি তার হাত দুটো আদিলের কোমরের চারপাশে জড়িয়ে ধরল। সে অনুভব করতে পারল আদিলের প্যান্টের বেল্টে গোজা সেই চিরচেনা পিস্তলটার শক্ত অবয়ব। এই মরণাস্ত্র আর প্রেমের এই অদ্ভুত সহ অবস্থান কেবল তাদের জগতেই সম্ভব। অন্তত আজকের রাতটা কি তুমি আমার জন্য সাধারণ একজন পুরুষ হতে পারো না? আমি চাইলেও সাধারণ হতে পারবো না। আমার পরিচয় আমার চামড়ার সাথে মিশে আছে। আদিল কাশফির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার বৃদ্ধাঙ্গুলি কাশফির নিচের ঠোঁটের ওপর দিয়ে ধীরে ধীরে বুলিয়ে নিল। কাশফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সে ভাবল এই বুঝি আদিল তাকে আপন করে নেবে, কিন্তু আদিলের চোখে সেই একই নির্লিপ্ততা, যা কাশফিকে বারবার পুড়িয়ে খাক করে দিচ্ছে। আদিল তাকে সরিয়ে দিয়ে ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে যেন নিজেই নিজেকে শাসন করছিল। কাশফি বিছানার এক কোণে বসে পড়ল। তার বেনারসির ভাঁজগুলো অগোছালো হয়ে গেছে, ঠিক তার মনের অবস্থার মতো। তুমি কি জানো কাশফি, দুর্বলতা মানুষকে কত দ্রুত ধ্বংস করে দেয়? আমি জানি, আর আমি সেই ধ্বংসের স্বাদ নিতেই তোমার কাছে এসেছি। আদিল শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক কঠিন বাস্তবতা। সে টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে এক চুমুকে খেয়ে ফেলল। তার গলার পেশিগুলোর ওঠানামা কাশফি মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। আদিলের এই অতিরিক্ত সুপুরুষ অবয়বটাই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কাশফি বুঝতে পারছিল না কিভাবে এই দুর্ভেদ্য দেয়াল ভাঙা সম্ভব। সে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটা ছোট মখমলের বাক্স বের করল, যাতে একজোড়া হীরের আংটি ছিল। সে চাইল আদিলকে এটা পরিয়ে দিয়ে তাদের এই অসমাপ্ত বন্ধনকে পূর্ণতা দিতে। এই আংটিটা কি আমাদের এই বিচিত্র সম্পর্কের সাক্ষী হতে পারে না? হীরের উজ্জ্বলতা দিয়ে মাফিয়াদের রক্তের দাগ ঢাকা যায় না। আদিল আংটির বাক্সটার দিকে এক পলক দেখে মুখ ফিরিয়ে নিল। তার কাছে এসবের কোনো মূল্য নেই। সে বিশ্বাস করে কেবল শক্তিতে আর কৌশলে। কাশফি আংটিটা নিজের হাতেই পরে নিল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, যা নীল আলোয় হীরের মতোই উজ্জ্বল দেখা যাচ্ছিল। আদিল আয়নায় প্রতিবিম্বে সেই অশ্রু দেখতে পেল, কিন্তু তার মন গলল না। সে জানত একবার যদি সে কাশফির এই আবেগের কাছে আত্মসমর্পণ করে, তবে তার দীর্ঘদিনের গড়া সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সে জানালার পর্দাটা টেনে দিল, যেন বাইরের পৃথিবী তাদের এই ব্যক্তিগত যুদ্ধ দেখতে না পায়। রাত অনেক হয়েছে কাশফি, এবার বিশ্রাম নেওয়া উচিত। তুমি কি সত্যিই ভাবছো এই উত্তেজনার পর আমি ঘুমাতে পারবো? চেষ্টা করো, মনের উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে। আদিল সোফায় গিয়ে বসল এবং ল্যাপটপটা খুলে নিজের কাজে মগ্ন হওয়ার ভান করল। কাশফি বুঝতে পারল আদিল তাকে এড়িয়ে যাওয়ার চরম সীমা অতিক্রম করছে। সে ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে শুয়ে পড়ল। তার লাল বেনারসির পাটটা মেঝেতে লুটিয়েছিল। সে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগল, আদিল মাহমুদকে জয় করা কি আদেও সম্ভব, নাকি এই মাফিয়া ডন তার হৃদয়ের সব দুয়ার চিরকালের জন্য বন্ধ করে রেখেছে। ঘরের নীরবতা এবার আরও ভারী হয়ে উঠল।
কেবল আদিলের ল্যাপটপের কিবোর্ডের খুটখাট শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কাশফি চোখ বন্ধ করল, কিন্তু তার মনের ভেতরে আদিলের সেই ধারালো মুখচ্ছবি বারবার ভেসে উঠতে লাগল। আদিল, আমি কিন্তু এত সহজে হার মানার মেয়ে নই। সেটা আমি জানি কাশফি চৌধুরী, তবে জেদ আর ভালোবাসা এক জিনিস নয়। আদিল ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই উত্তর দিল। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর আর শীতল। কাশফি মুচকি হাসল। সে জানে আদিল মাহমুদ যতই কঠিন হওয়ার চেষ্টা করুক, তার ভেতরেও কোথাও একটা দাহ্য পদার্থ লুকিয়ে আছে, আর সেই অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাতে কাশফি যে কোনো সীমা অতিক্রম করতে রাজি। রাত যত গভীর হতে লাগল, ঘরের ভেতরের টানটান উত্তেজনা তত বেশি ঘনীভূত হতে শুরু করল। আদিল মাঝে মধ্যে আর চোখে কাশফির দিকে তাকাচ্ছিল, কিন্তু কাশফি তা বুঝতে পারছিল না। আদিলের ভেতরেও কি কোনো ঝড় বইছে, নাকি সে সত্যি এক জীবন্ত পাথর? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রাতের প্রহরগুলো পার হতে লাগল। সকাল হতেই জানালার ভাঙ দিয়ে আসা সূর্যের তীব্র আলো কাশফির চোখে পড়ল। সারা রাত আদিলের সেই নির্লিপ্ততা আর নিজের মনের ভেতরে চলা যুদ্ধের ক্লান্তিতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। বিছানার পাশে হাত বাড়াতেই সে শীতল স্পর্শ অনুভব করল। আদিল সেখানে নেই। ধরফর করে উঠে বসতেই তার নজর গেল সোফার দিকে, যেখানে কাল রাতে আদিল ল্যাপটপ নিয়ে বসেছিল। সে জায়গাটিও এখন শূন্য। বাথরুমের দরজা খোলা, কোনো সারশব্দ নেই। কাশফি বুঝতে পারল তাকে কোনো বিদায় না জানিয়েই আদিল মাহমুদ ঘর থেকে বেরিয়ে গেছে। একজন নব্যবিবাহিত কনের জন্য এর চেয়ে বড় অবজ্ঞার কি হতে পারে? আমাকে কি এতটাই অপছন্দ তোমার যে একটা সকালের শুভেচ্ছা জানানোর প্রয়োজনও বোধ করলে না? কাশফি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার কাজল কিছুটা লেপটে গেছে, আর লাল বেনারসিটা এখন শ্রীহীন দেখাচ্ছে। রাগে আর অভিমানে সে ড্রেসিং টেবিলের ওপর রাখা ফুলদানিটা এক ঝটকায় ফেলে দিল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। সে দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নামার সিদ্ধান্ত নিল। এই প্রাসাদে তার যুদ্ধ কেবল আদিলের সাথে নয়, বরং এই পরিবারের প্রতিটি সদস্যের সাথে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সে শুনতে পেল ড্রয়িং রুমে নাস্তার টেবিলে হাসাহাসির শব্দ। আদিলের বাবা আদনান মাহমুদ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন, আর তার মা আরিফা মাহমুদ আদিনার সাথে কিছু একটা নিয়ে আলাপ করছেন। আদিল চলে গেল? আমি তো ভেবেছিলাম ও আজ অফিসে দেরি করে যাবে। ভাইয়া তো ভাইয়াই আম্মু, কাজের চেয়ে বড় ওর কাছে আর কিছুই নেই। কাশফির পায়ের শব্দে সবাই একসাথে দরজার দিকে তাকালো। কাশফির শান্ত পায়ে হেঁটে এসে ডাইনিং টেবিলের এক পাশে দাঁড়ালো। তার চোখে মুখে রাতের ক্লান্তি থাকলেও চেহারায় সে একই অহংকারী তেজ বজায় রেখেছে সে। আরিফা মাহমুদের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল, যা কাশফির নজর এড়াল না। এই পরিবারের প্রতিটি মানুষই যেন এক একটা দাবার ঘুঁটি, যারা কেবল চাল দিতে জানে। শুভ সকাল সবাইকে। আদিলকে তো দেখলাম না, ও কি খুব ভোরেই বেরিয়ে গেছে? আদিল তার দায়িত্ব খুব ভালো বোঝে কাশফি। আমাদের ব্যবসায় আবেগ দেখানোর সময় কম। আদনান মাহমুদ কাগজ থেকে মুখ না তুলেই কথাগুলো বললেন। তার গলার স্বর ছিল অনেকটা নির্দেশের মতো। কাশফি চেয়ার টেনে বসল। তার সামনে রাখার উপর প্লেটটা যেন তাকে ভেঙাচ্ছিল। এই আভিজাত্য, এই জৌলুস, সবই যেন প্রাণহীন এক খাঁচা। বাসরাতের পর প্রথম সকালে কনেকে একা ফেলে স্বামী অফিসে চলে যাওয়াটা এই বাড়িতে নতুন কিছু নয়। অভ্যাসটা যেহেতু আপনাদের পুরনো, তাই আমি অবাক হচ্ছি না মা। কাশফির পাল্টা জবাবে আরিফা মাহমুদের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি আশা করেছিলেন কাশফি হয়তো মন খারাপ করে থাকবে বা লজ্জিত হবে, কিন্তু কাশফি চৌধুরী যে সাধারণ মেয়েদের মতো ভেঙে পড়ার পাত্রী নয়। আদিনা তার কফি কাপে চুমুক যে বড় বড় চোখে কাশফির দিকে তাকালো। সে তার এই নতুন ভাবিকে নিয়ে বেশ কৌতূহলী, বিশেষ করে কাশফির সেই সাহসী মাফিয়া ইমেজের জন্য। ভাবি, ভাইয়া কি তোমাকে রাতে কোনো গিফট দেয়নি? আমি তো ভেবেছিলাম হীরের কোনো সেট বা দামি কিছু দিবে। আদিল নিজেই তো একটা অমূল্য রত্ন। আদিনা, ওর চেয়ে দামি উপহার আর কি হতে পারে? কাশফির ঠান্ডা আর চতুর উত্তর শুনে আদিনা থতমত খেয়ে গেল। আদনান মাহমুদ এবার কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন এবং কাশফির চোখের দিকে সরাসরি তাকালেন। তার চোখে এক ধরনের পরীক্ষা করার দৃষ্টি ছিল, যেন সে দেখার চেষ্টা করছেন কাশফি এই পরিবারের যোগ্য কিনা। তোমার আত্মবিশ্বাস ভালো কাশফি, কিন্তু মনে রেখো, আদিলকে পাওয়া আর আদিলকে জয় করা এক কথা না। আমি শুধু জয় করতে আসিনি বাবা, আমি শাসন করতে এসেছি। ঘরের বাতাস যেন হঠাৎ থমকে গেল। আরিফা মাহমুদ টেবিল থেকে উঠে দাঁড়ালেন। তার রাগের বহিঃপ্রকাশ তিনি চাপা রাখতে পারছেন না। তিনি বুঝতে পারছেন এই মেয়েকে বশে আনা সহজ হবে না। আদিনা মুখ টিপে হাসল। সে বুঝতে পারল এই বাড়িতে এবার দারুণ সব নাটক হতে চলেছে। কাশফি শান্তভাবে এক টুকরো পাউরুটি মুখে দিল, যদিও তার গলায় দলা পাকিয়ে আসছিল এক অজানা যন্ত্রণা।
আদিল তাকে একা ফেলে চলে গেছে, কিন্তু সে বিশ্বকে দেখাতে চায় যে সে একাই যথেষ্ট। মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু আদিলের মনটা পাথরের চেয়েও শক্ত। পাথর তো খোদাই করেই মূর্তিতে রূপান্তর করা হয় মা। আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। আরিফা মাহমুদ আর কোনো কথা না বলে গটগট করে রান্নাঘরের দিকে চলে গেলেন। আদনান মাহমুদ একটা দীর্ঘশ্বাস ফেলে তার ল্যাপটপ ব্যাগটা হাতে নিলেন। বাড়ির পুরুষরা যেন কেবল পালিয়ে বাঁচতেই ব্যস্ত। কাশফি লক্ষ্য করল আদিনা তার দিকে তাকিয়ে ইশারা করছে। মেয়েটি চঞ্চল, হয়তো সে এই বাড়ির অনেক গোপন কথা জানে যা কাশফির কাজে লাগতে পারে। ভাবি, ভাইয়ের ডায়েরিটা কখনো দেখেছো? ওর সব রহস্য এখানে লুকোনো থাকে। ডায়েরি পড়ার চেয়ে আমি মানুষের চোখ পড়তে বেশি ভালোবাসি। কাশফি আদিনার চোখের দিকে তাকিয়ে এমনভাবে হাসল যে আদিনা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কাশফি জানে তথ্য সংগ্রহের অনেক উপায় আছে, কিন্তু সে চায় আদিল নিজেই তার কাছে আত্মসমর্পণ করুক। নাস্তা শেষ করে কাশফি নিজের ঘরে ফিরে এলো। পুরো ঘরটা এখনও কাল রাতের সেই বিশৃঙ্খলার সাক্ষী দিচ্ছে। সে বিছানার উপর রাখা আদিলের সেই পকেট রুমালটা হাতে তুলে নিল, যাতে আদিলের গায়ের ঘ্রাণ লেগে আছে। তুমি পালিয়ে যেতে পারো আদিল, কিন্তু আমার এই অদৃশ্য জাল থেকে মুক্ত হতে পারবে না। কাশফির রুমালটা জোরে মুঠোর মধ্যে পিষে ফেলল। তার মনে পড়ছে কাল রাতের সেই মুহূর্তগুলো যেখানে আদিল তাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছিল। আদিলের সেই নীল চোখ দুটো তাকে কেবল চ্যালেঞ্জ জানাচ্ছিল। কাশফি জানালার কাছে গিয়ে দাঁড়ালো এবং বাইরের বাগানের দিকে তাকালো। সেখানে মালিরা গাছ ছাড়ছে, ঠিক যেমন আদিল তাকে ছেঁটে ফেলার চেষ্টা করছে। সে দ্রুত তৈরি হতে শুরু করল। সে ঘরে বসে থাকার মেয়ে নয়। যদি আদিল অফিসে যেতে পারে, তবে কাশফিও নিজের ক্ষমতা জাহির করতে জানে। কাশফি যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তখন তার পরনে ছিল কুচকুচে কালো একটি সিল্কের শাড়ি, যা তার শরীরের প্রতিটি ভাঁজের এক রহস্যময় আভিজাত্য ফুটিয়ে তুলেছে। তার গলার হীরের লকেটটা ড্রয়িং রুমের ঝাড়বাতির আলোয় ঠিক তলোয়ারের ধারের মতো চিকচিক করছিল। আরিফা মাহমুদ সোফায় বসেছিলেন। কাশফির এই বিধ্বংসী রূপ দেখে তার হাতের চায়ের কাপটা সামান্য কেঁপে উঠল। কাশফি, তুমি এই অবস্থায় একা বাইরে যাচ্ছ? লোকে দেখলে কি বলবে? লোকে কি বলবে তা নিয়ে ভাবার সময় আমার নেই মা। আমার সাম্রাজ্যে আমার উপস্থিতি জরুরি। কাশফি কোনো দিকে না তাকিয়ে সোজা গ্যারেজের দিকে এগিয়ে গেল, যেখানে তার নিজের পছন্দের মার্সিডিসটা দাঁড়িয়ে আছে। তার দেহরক্ষীরা দ্রুত গাড়ির দরজা খুলে দিল। তাদের চোখে মুখে কাশফির প্রতি এক গভীর আনুগত্য আর ভয় স্পষ্ট। কাশফি একটা কালো সানগ্লাস চোখে লাগিয়ে নিল। তার চোখে মুখে এখন আর কোনো কোণের নমনীয়তা নেই, বরং ফুটে উঠেছে একজন দুর্ধর্ষ মাফিয়া নেত্রীর রূপ। সে জানে তাকে এখন কোথায় যেতে হবে। আদিল মাহমুদ হয়তো ভাবছে সে অফিসে গিয়ে নিরাপদ, কিন্তু সে জানে না কাশফি চৌধুরী তার সাম্রাজ্যের প্রতিটি ইটের খবর রাখে। কাশফি সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলো এবং ড্রয়িং রুমের কাউকেই পরোয়া না করে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। আরিফা মাহমুদ হলঘরে দাঁড়িয়ে তাকে দেখছিলেন, কিন্তু আর কিছু বলার সাহস পেলেন না। ভাবি, তুমি কি কোথাও বের হচ্ছ? মা কিন্তু বাইরে যাওয়া একদম পছন্দ করে না। তোমার মা যা পছন্দ করে না, আমি সাধারণত সেগুলোই বেশি করি। এই মেয়ে তো আমাদের বংশের নাম ডোবাবে আদনান। বংশের নাম ডুববে কিনা জানি না, তবে আপনাদের অহংকার আমি ঠিকই চূর্ণ করব। কাশফি সানগ্লাসটা চোখের ওপর ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসল। তার হাতের আঙুলগুলো অবিন্যস্তভাবে ড্যাশবোর্ডের ওপর তাল দিচ্ছিল, যেন সে মনে মনে কোনো খুনের ছক কষছে। গাড়িটা যখন মাহমুদ ভিলার বিশাল গেট পেরিয়ে রাস্তায় নামল, কাশফি তার ফোনটা বের করে একজনকে কল দিল। তার কণ্ঠস্বর ছিল এখন বরফ শীতল, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাবে। কাল রাতের সেই তৃষ্ণার্ত প্রেমিকার বদলে এখন সেখানে বসে আছে এক নিষ্ঠুর সম্রাজ্ঞী। রবিন, আদিলের অফিসের পেছনের গুদামে যে মালগুলো আটকে আছে সেগুলো আজ রাতেই সরাতে হবে। ওপাশ থেকে রবিনের ঘাবড়ে যাওয়া গলার স্বর শোনা গেল। সে বোধহয় ভাবতেও পারেনি কাশফি বিয়ের পরদিন সকালেই কাজে ফিরবে। গাড়িটা শহরের ব্যস্ত রাস্তা দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, আর কাশফি বাইরের জানালার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। সে জানে আদিল মাহমুদ তাকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিল, কিন্তু সে জানত না যে সিংহীকে শিকল দিয়ে বাঁধা যায় না। আদিলের অফিসের সামনে যখন গাড়িটা থামল, নিরাপত্তারক্ষীরা মুহূর্তের জন্য থমকে গেল। কাশফি গাড়ি থেকে নামতেই বাতাসের উত্তাপ যেন কয়েক ডিগ্রি বেড়ে গেল। আদিল মাহমুদ কোথায়? আমাকে কি এখন তার কেবিনে যাওয়ার জন্য অনুমতি নিতে হবে?
নিরাপত্তারক্ষীরা মাথা নিচু করে তাকে পথ ছেড়ে দিল। তারা জানে কাশফি চৌধুরী মানেই মৃত্যু আর সুন্দরের এক অদ্ভুত সংমিশ্রণ। কাশফি যখন করিডোর দিয়ে হাঁটছিল, তার হাই হিলের শব্দে পুরো ফ্লোরটা যেন কাঁপছিল। কর্মচারীরা কাজ ফেলে অবাক হয়ে তাকিয়ে দেখছিল এই নতুন বসকে, যার চাহনিতে কোনো দয়া নেই। আদিলের কেবিনের দরজাটা কাশফি এক ঝটকায় খুলে ফেলল, যেখানে আদিল গভীর মনোযোগ দিয়ে কোনো এক ফাইল দেখছিল। আদিল চোখ তুলে তাকাতেই তার নীল চোখে বিস্ময় আর রাগের এক সংমিশ্রণ ফুটে উঠল। কাশফি, তুমি এখানে এই বেশে কেন? তোমাকে তো বাড়িতে থাকতে বলেছিলাম। তুমি বললে কি আমাকে সব মানতে হবে আদিল? আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু তোমার হুকুমের গোলাম নই। কাশফি আদিলের টেবিলের ওপর রাখা দামি কলমদানিটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগল। তার চোখে এক ধরনের শিকারী আনন্দ। আদিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার লম্বা শরীরটা কাশফির সামনে এক বিশাল পাহাড়ের মতো মনে হচ্ছিল, কিন্তু কাশফি আজ এক বিন্দুও ভয় পাচ্ছিল না, বরং সে আদিলের এই রাগটাকে উপভোগ করছিল। আদিল তার দিকে এক পা এগিয়ে আসতেই কাশফি তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তাদের মাঝখানে এখন কেবল 1 ইঞ্চি দূরত্ব। আমার কাজের মাঝে তোমার এই উগ্র মাফিয়া রূপ আমি পছন্দ করছি না। তোমার পছন্দ অপছন্দের তোয়াক্কা আমি কাল রাত থেকেই ছেড়ে দিয়েছি আদিল মাহমুদ। কাশফি আদিলের টাইটা ধরে নিজের দিকে একটু টান দিল। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। আদিলের ফর্সা কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু দেখা দিল। সে বুঝতে পারছিল না এই মেয়েটিকে সে কিভাবে নিয়ন্ত্রণ করবে। কাশফি আদিলের কানে কানে খুব নিচু স্বরে কিছু একটা বলল, যা শুনে আদিলের চোয়াল শক্ত হয়ে এলো। ঘরের ভেতরের এসিটা পুরোদমে চললেও দুজনের মাঝখানের উত্তাপ যেন অসহ্য হয়ে উঠছিল। কাশফি টাইটা ছেড়ে দিয়ে আদিলের টেবিলের উপর রাখা ফাইলটা নিজের হাতে তুলে নিল। এই প্রজেক্টটা এখন থেকে আমি দেখাশোনা করব। তোমার বদলে আমার সিগনেচার থাকবে এখানে। তুমি সীমা অতিক্রম করছো কাশফি। এটা আমার সাম্রাজ্য, এখানে তোমার কোনো অধিকার নেই। তোমার সাম্রাজ্যের একাংশ এখন আমারও আদিল, ভুলে যেও না। বিয়ের দলিলে আমাদের দুই পরিবারের শক্তি মিলেমিশে এক হয়ে গেছে। কাশফি ফাইলটা বগল দাবা করে ঘুরে দাঁড়াল এবং দরজার দিকে হাঁটতে শুরু করল। আদিল তাকে থামানোর চেষ্টা করল না, কারণ সে জানত কাশফি যখন রেগে থাকে তখন সে যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে। দরজার কাছে গিয়ে কাশফি একবার থামল এবং আদিলের দিকে এক পলক ফিরে তাকাল। সেই চাহনিতে ছিল এক অদ্ভুত বিজয়ের হাসি আর গভীর প্রেম, যা আদিলকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কাশফি বেরিয়ে যাওয়ার পর আদিল জোরে একটা নিঃশ্বাস ফেলল এবং নিজের ডেস্কে ধপ করে বসে পড়ল। তুমি আমাকে পাগল করে ছাড়বে কাশফি। এই জেদ তোমার পতন ডেকে আনবে। পতন যদি তোমার বাহুডোরে হয়, তবে আমি সেই পতনের জন্যই প্রস্তুত আদিল। কাশফি করিডোর দিয়ে বেরোনোর সময় অফিসের প্রতিটি কোণ যেন তার শক্তির সাক্ষ্য দিচ্ছিল। সে বুঝতে পেরেছে আদিলকে পেতে হলে কেবল ভালোবাসা নয়, ক্ষমতা আর কৌশলের খেলাতেও তাকে হারাতে হবে। লিফটে ওঠার আগে সে একবার পেছনের দিকে তাকিয়ে আদিলের কেবিনের বদ্ধ দরজার দিকে হাসল। আজকের সকালটা কেবল শুরু, সামনে আরও বড় কোনো ধামাকা অপেক্ষা করছে। কাশফি নিচে নেমে গাড়িতে বসার পর রবিনকে আবার ফোন দিল এবং নতুন কোনো এক অপারেশনের নির্দেশ দিল। করিডোরের প্রতিটি ইঞ্চিতে কাশফির হাই হিলের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন কোনো বিচারক তার চূড়ান্ত রায় শোনাতে এগিয়ে আসছেন। অফিসের কাঁচের দেয়ালগুলোর ওপাশে থাকা কর্মচারীরা তাদের কাজ থামিয়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তাদের চোখে বিস্ময়, কারণ মাহমুদ সাম্রাজ্যের এই অন্দরমহলে আদিল মাহমুদের অনুমতি ছাড়া বাতাসের কণাও নড়াচড়া করে না। সেখানে এক নারী এতটা দম্ভের সাথে হেঁটে যাচ্ছে। কাশফি যখন বেরিয়ে গিয়েও দ্বিতীয়বারের মতো আদিলের কেবিনের বড় ওক কাঠের দরজার সামনে দাঁড়াল, তার দেহরক্ষী রবিন দ্রুত এগিয়ে গিয়ে পাল্লা দুটো খুলে ধরল। ভেতরের ঠান্ডা এসি আর দামি সিগারের হালকা ঘ্রাণ কাশফির নাকে এলো। আদিল তখন জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে শহরের ব্যস্ত ট্রাফিক দেখছিল। তার চওড়া কাঁধ আর লম্বা অবয়বটা সেই মুহূর্তে এক নিঃসঙ্গ একনায়কের মতো দেখাচ্ছিল। আদিল মাহমুদকে কি এখন নিজের কেবিনেও একা থাকতে হবে? কাশফির কণ্ঠস্বর শুনে আদিল স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার নীল চোখের মণি দুটো রাগে আর বিস্ময়ে সংকুচিত হয়ে এলো।
আদিল লক্ষ্য করল কাশফির পরনে সেই কালো সিল্কের শাড়িটা কেবল আভিজাত্য নয়, বরং এক ধরনের যুদ্ধ পোশাকের মতো কাজ করছে। কাশফি কোনো অনুমতির অপেক্ষা না করেই আদিলের ঠিক সামনের বিশাল লেদার চেয়ারটায় ধপ করে বসে পড়ল। তার বসার ভঙ্গিতে ছিল এক রাজকীয় অবজ্ঞা, যা আদিলের মতো অহংকারী পুরুষের সহ্য হওয়ার কথা নয়। আদিল টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকে এলো, তার ধারালো মুখচ্ছবি কাশফির খুব কাছে। আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে এই অফিসে তোমার প্রবেশাধিকার আছে? মাফিয়াদের জগতে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন হয় না আদিল, দখলের ক্ষমতা থাকলেই চলে। আদিল এক পলক কাশফির চোখের দিকে তাকিয়ে থেকে একটা শুকনো হাসি হাসল। সে জানত কাশফি চৌধুরী সাধারণ কোনো মেয়ে নয়, কিন্তু বিয়ের পরদিনই সে এভাবে তার পেশাদার জীবনে হস্তক্ষেপ করবে তা আদিলের কল্পনার বাইরে ছিল। আদিল তার দামি কলমটা আঙুলের ফাঁকে ঘোরাতে শুরু করল, যা তার অস্থিরতার লক্ষণ। কাশফি টেবিলের ওপর রাখা একটা গোপন ফাইল নিজের দিকে টেনে নিল, যাতে প্রজেক্ট এক্স লেখা ছিল। এই প্রজেক্টটি নিয়েই গত কয়েক মাস ধরে আন্ডারওয়ার্ল্ডে ব্যাপক গুঞ্জন চলছে, আর কাশফি জানত এটাই আদিলের সবচেয়ে বড় দুর্বলতা। ফাইলটা যেখানে ছিল সেখানে রাখো কাশফি, এটা কোনো খেলার বস্তু নয়। খেলা তো শুরুই হয়নি আদিল, আমি কেবল খুঁটিগুলো সাজিয়ে নিচ্ছি। কাশফি ফাইলটা খুলল এবং পাতাগুলো উল্টাতে লাগল। তার লম্বা নখগুলো কাগজের ওপর এক বিচিত্র শব্দ তুলছিল, যা আদিলের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। আদিল ঝটকা দিয়ে ফাইলটা কেড়ে নিতে চাইল, কিন্তু কাশফি দ্রুত হাত সরিয়ে নিল। আদিলের হাতটা টেবিলের ওপর সজোরে পড়ল, যার শব্দে বাইরের ডেস্কের কর্মচারীরা আটকে উঠল। আদিলের ফর্সা কপালে একটা নীল শিরা জেগে উঠল, যা তার চরম রাগের বহিঃপ্রকাশ। সে বুঝতে পারছিল কাশফি তাকে সবার সামনে ছোট করার চেষ্টা করছে না, বরং সে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তোমার এই প্রজেক্টের 3 নম্বর শিপমেন্টটা আজ রাতে বন্দরের 4 নম্বর জেটিতে নামার কথা, তাই না? তুমি এই খবর কোথায় পেলে? এটা সম্পূর্ণ গোপনীয় বিষয় ছিল। কাশফি শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে ছিল এক ধরনের মাদকতা আর জয়ী হওয়ার দম্ভ। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং আদিলের শার্টের কলারটা ঠিক করে দিতে লাগল। আদিলের হৃৎপিণ্ডের গতি এবার বাড়তে শুরু করল, কিন্তু তা প্রেমের জন্য নয়, বরং এক অজানা উত্তেজনায়। কাশফির গায়ে সেই দামি পারফিউমের সুবাস আদিলের মগজে চড়ছিল, যা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধীর করে দিচ্ছিল। আদিল কাশফির কবজিটা শক্ত করে ধরল, যেন সে তাকে এই মুহূর্তেই ঘর থেকে বের করে দেবে। আমাকে বাধা দিও না আদিল, তোমার শত্রুরা এখন উৎপেতে আছে ওই জেটিতে। আমার শত্রুদের সামলানোর জন্য আমার নিজের বাহিনী আছে, তোমার সাহায্যের প্রয়োজন নেই। আদিল তাকে এক হাত দূরে সরিয়ে দিয়ে জানালার দিকে ফিরে তাকালো। কাশফি বুঝতে পারল আদিলের এই একগুঁয়েমি তাকে বড় কোনো বিপদে ফেলতে পারে। সে ধীর পায়ে আদিলের পেছনের দিকে গিয়ে দাঁড়ালো এবং তার পিঠের ওপর নিজের হাতটা রাখল। আদিলের শক্ত পেশিগুলো স্পর্শ করতেই কাশফির মনে হলো সে কোনো জ্বলন্ত আগ্নেয়গিরিকে স্পর্শ করছে। আদিল নড়ল না, কিন্তু তার দীর্ঘশ্বাসটা স্পষ্ট শোনা যাচ্ছিল। ঘরের নীলচে আলোয় তাদের ছায়াগুলো দেয়ালে এক বিচিত্র জ্যামিতিক নকশা তৈরি করছিল। তুমি কি জানো আদিল, তোমার ডান হাত রিয়াজ অলরেডি প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছে? এই একটি কথা আদিলকে বিদ্যুতের মতো চমকে দিল। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে কাশফির চোখের দিকে তাকালো। সেখানে কোনো মিথ্যে ছিল না। আদিল জানত রিয়াজ তার দীর্ঘদিনের বিশ্বস্ত লোক, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় বিশ্বস্ততা বড়ই ঠুনকো। কাশফি তার ফোনটা বের করে একটা অডিও ক্লিপ প্লে করল, যেখানে রিয়াজকে কোনো এক অজানা ব্যক্তির সাথে শিপমেন্টের তথ্য ফাঁস করতে শোনা যাচ্ছে। আদিলের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। তার চোখের নীল রং এখন ঘন কালচে হয়ে গেছে। এটা যদি সত্যি হয় তবে রিয়াজ আজকের সূর্যাস্ত দেখতে পাবে না। রিয়াজকে মারা সহজ আদিল, কিন্তু তার পেছনের হোতাকে ধরা কঠিন, আর সেখানেই আমার সাহায্য তোমার লাগবে। কাশফি মুচকি হাসল এবং আদিলের টেবিল থেকে একটা জল ভর্তি গ্লাস নিয়ে এক চুমুক খেল। আদিল এবার শান্ত হলো। সে বুঝতে পারল কাশফি কেবল তাকে চ্যালেঞ্জ জানাতে আসেনি, সে এক বড় বিপর্যয় থেকে তাকে বাঁচাতে এসেছে। আদিল তার চেয়ারে বসে পড়ল এবং কপাল ঘষতে লাগল। কাশফি টেবিলের এক কোণে বসল, তার শাড়ির আঁচলটা মেঝের কার্পেটের উপর ছড়িয়েছিল। এই প্রথম আদিল কাশফির দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকালো। সেখানে অবজ্ঞা ছিল না, ছিল এক অদ্ভুত সমীহ। তুমি কি চাও কাশফি? কেন আমার জন্য এত কিছু করছো? কারণ আমি তোমাকে ভালোবাসি আদিল মাহমুদ, আর আমার জিনিসের ওপর অন্য কারো ভাগ আমি সহ্য করি না।
কাশফির এই সোজাসুজি স্বীকারোক্তিতে আদিল মুহূর্তের জন্য থমকে গেল। সে কোনো উত্তর দিল না, কেবল তার নীল চোখ দিয়ে কাশফির প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগল। ঘরের নীরবতা এবার অসহ্য হয়ে উঠছিল। বাইরে বৃষ্টির তোড় আরও বেড়েছে। কাঁচের দেয়ালে আছড়ে পড়া জলের শব্দটা ড্রামের মতো বাজছিল। আদিল তার ড্রয়ার থেকে একটা ছোট ব্ল্যাকবেরি পিস্তল বের করল এবং সেটা টেবিলের উপর রাখল। এর মেটালিক উজ্জ্বলতা ঘরে এক ধরনের ভীতি ছড়িয়ে দিল। আজ রাতে যদি মিশন ব্যর্থ হয় তবে মাহমুদ আর চৌধুরী উভয় পরিবারই ধ্বংস হয়ে যাবে। পরাজয় আমার ডিকশনারিতে নেই আদিল। আমি আজ রাতে তোমার সাথে থাকবো। আদিল কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। সে বুঝতে পারল কাশফিকে ঘরে আটকে রাখা সম্ভব নয়, বরং তাকে সাথে রাখলে মিশনের সাফল্যের হার বাড়বে। কাশফি বিজয়ের হাসিতে আদিলের গালে আলতো করে একটা চুমু খেল। আদিল এবার তাকে সজোরে নিজের দিকে টেনে নিল। তার বাহু ধরে কাশফি নিজেকে বড় বেশি সুরক্ষিত মনে করল। আদিলের এই হঠাৎ করে কাছে টেনে নেওয়াটা কাশফির কাছে ছিল এক বড় প্রাপ্তি। আদিলের তপ্ত নিঃশ্বাস কাশফির কানের কাছে আছড়ে পড়ছিল, যা তাকে বিচলিত করে দিচ্ছিল। এই তো, এভাবেই তো তোমাকে আমি আমার পাশে দেখতে চাই। বেশি খুশি হয়েও না কাশফি, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো আবেগ চলবে না। আদিল তাকে ছেড়ে দিয়ে আবার ফাইলে মনোযোগ দিল। কাশফি জানে আদিলের এই পরিবর্তনটা সাময়িক, কিন্তু এটাই তার জন্য এক বড় ধাপ। সে কেবিন থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগোলো। রবিন বাইরে দাঁড়িয়েছিল। সে কাশফির ইশারা পেয়েই সতর্ক হয়ে উঠল। কাশফি অফিসের করিডর দিয়ে যাওয়ার সময় দেখল রিয়াজ ওপাশ থেকে আসছে। রিয়াজ তাকে দেখে একটু থতমত খেল, কিন্তু পরক্ষণেই এক মেকি হাসি দিয়ে সালাম দিল। কাশফি কোনো উত্তর দিল না, কেবল তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যা রিয়াজের শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দিল। ভাবি, আপনি এখানে? ভাইয়া কি অফিসে আছেন? তোমার ভাইয়া যেখানে থাকা দরকার সেখানেই আছে রিয়াজ। তুমি নিজের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করো। কাশফি আর কথা বাড়াল না। সে লিফটের দিকে এগিয়ে গেল। রিয়াজ সন্দিহান চোখে কাশফির যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে কিনা। কাশফি নিচে নেমে গাড়িতে বসার পর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে জানে আজকের রাতটা হবে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। হয় সে আদিলকে জয় করবে, নয়তো আজ সব শেষ হয়ে যাবে। গাড়িটা যখন আবার মাহমুদ ভিলার দিকে যাত্রা শুরু করল, তখন শহরের আকাশ মেঘে ঢাকা, যেন কোনো প্রলয়ের পূর্বাভাস দিচ্ছে। রবিন, আমাদের সব ছেলেদের তৈরি থাকতে বলো। আজ রাতে রক্তের হোলি খেলা হবে। রবিন মাথা নাড়ল এবং দ্রুত কাউকে মেসেজ পাঠাতে লাগল। কাশফি তার শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে জানালার বাইরে তাকালো। সে মনে মনে আদিলের মুখচ্ছবিটা কল্পনা করল। সেই নীল চোখ, সেই ধারালো চোয়াল। সে জানত আদিল মাহমুদ আজ রাতে এক নতুন কাশফিকে দেখবে, যে কেবল কামনার আগুনেই জ্বলে না, বরং ধ্বংসের দাবানল হয়ে শত্রুকে পুড়িয়ে খাক করে দিতে পারে। মাহমুদ ভিলার গেট যখন আবার খুলে গেল, কাশফি দেখল আরিফা মাহমুদ বারান্দায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন। তার চোখে ভয় আর ঘৃণা স্পষ্ট, কিন্তু কাশফির তাতে কিছুই যায় আসে না। মা, আজকের রাতটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়া করবেন যেন আপনার ছেলে জয়ী হয়ে ফেরে। কাশফির এই অদ্ভুত কথা শুনে আরিফা মাহমুদ শিউরে উঠলেন। কাশফি দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল। সে জানে এখন তাকে বিশ্রামের চেয়েও বেশি প্রস্তুতির প্রয়োজন। সে তার আলমারি থেকে একটা লুকোনো লকার খুলল, যেখানে অত্যাধুনিক কিছু গ্যাজেট আর অস্ত্র রাখা ছিল। মাফিয়া জগতের এই রানী আজ তার রণসজ্জায় সজ্জিত হচ্ছে। আয়নায় নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। তার চোখে এখন কোনো নারীর কোমলতা নেই, আছে কেবল এক মরণজয়ী নেশা। আদিল মাহমুদ হয়তো এখনও জানে না তার স্ত্রী তাকে রক্ষা করার জন্য কত দূর যেতে পারে। বিকেলের আকাশটা গাঢ় ধূসার বর্ণ ধারণ করেছে, যেন কোনো অশুভ শক্তির ছায়া পুরো শহরকে গ্রাস করতে আসছে। জানালার বাইরে বৃষ্টির ঝাপটা ক্রমশ তীব্র হচ্ছে। কাচের ওপর বৃষ্টির শব্দগুলো যেন যুদ্ধের দামামার মতো বাজছে। কাশফি তার ঘরের বিশাল আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার পরনে এখন আর সেই কালো শাড়ি নেই, বরং সে বেছে নিয়েছে একটি জলপাই রঙের আটশাট ট্যাকটিক্যাল স্যুট, যা তার শরীরে হিল্লোল তুললেও আড়ালে লুকিয়ে রেখেছে তীক্ষ্ণ মরণাস্ত্র। সে তার কোমরের হোলস্টারে একটি 9mm পিস্তল গুজে দিল, আর হাঁটুর নিচের বিশেষ পকেটে সযত্নে রাখল কার্বন স্টিলের তৈরি একটি ছোট ছুরি। তার লম্বা কালো চুলগুলো এখন একটি শক্ত পনিটেলে বাঁধা, যা তার ধারালো চোয়াল আর তীক্ষ্ণ চোখ দুটোকে আরও বেশি ভয়ঙ্কর আর মোহময়ী করে তুলেছে। আজ রাতে কোনো ভুল করা চলবে না। আদিলের বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে। কাশফি ড্রয়ার থেকে একটি ছোট ব্ল্যাক বক্স বের করল। এর ভেতরে রয়েছে মাহমুদ আর চৌধুরী বংশের সংকেত আদান প্রদানের বিশেষ ইয়ারপিস। সে এটি কানে পড়তেই ইথারে ভেসে এলো তার বিশ্বস্ত দেহরক্ষী রবিনের চাপা কণ্ঠস্বর। রবিন অলরেডি বন্দরের কাছাকাছি তার পজিশন নিয়ে নিয়েছে। কাশফি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে শেষবারের মতো ঠোঁট কামড়াল। সে জানে
এই রাতের পর হয়তো তার আর আদিলের সম্পর্ক চিরতরে বদলে যাবে। সে সিঁড়ি দিয়ে নিঃশব্দে নিচে নেমে এলো। পুরো মাহমুদ ভিলা এখন এক থমথমে নীরবতায় ডুবে আছে। ড্রয়িং রুমে আদনান মাহমুদ আর আরিফা মাহমুদ স্তব্ধ হয়ে বসে আছেন। কাশফিকে এই রণসাজে দেখে আরিফা মাহমুদের মুখ পাংশু বর্ণ হয়ে গেল। কাশফি, তুমি কি পাগল হয়ে গেছো? বৃষ্টির রাতে অস্ত্র হাতে কোথায় যাচ্ছ? যেখানে আপনাদের ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছে, আমি সেখানে যাচ্ছি তাকে ছিনিয়ে আনতে। আরিফা মাহমুদ কিছু বলতে চাইলেন, কিন্তু আদনান মাহমুদ তার হাত চেপে ধরলেন। তিনি বুঝতে পারছেন কাশফি আজ যা করছে তা হয়তো এই বংশের পুরুষরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। কাশফি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গেটের দিকে দৌড়ে গেল। তার মার্সিডিসটা প্রস্তুত ছিল। ইঞ্জিন স্টার্ট করার গর্জনে পুরো বাগানটা কেঁপে উঠল। টায়ারগুলো ভেজা রাস্তায় ঘর্ষণ খেয়ে আগুনের ফুলকি ছড়িয়ে দিল যেন। গাড়িটা যখন মাহমুদ ভিলার সীমানা ছাড়িয়ে রাজপথের দিকে ধাবিত হল, কাশফির বুকের ভেতরটা এক বিচিত্র উত্তেজনায় কাঁপছিল। সে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে তার ইয়ারপিসে আদিলের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করল। আদিল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি বন্দরের দক্ষিণ গেট দিয়ে ঢুকছি। তোমাকে নিষেধ করেছিলাম কাশফি, এখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, ফিরে যাও। আদিলের কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি থাকলেও সেখানে এক ধরনের গোপন উদ্বেগও লুকিয়েছিল। কাশফি তার গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। রাস্তার দুপাশের নিয়ন আলো তার চোখে এসে পড়ছে আর চলে যাচ্ছে। সে জানে রিয়াজ এখন জেটির ৪ নম্বর গুদামে তার পরিকল্পনা বাস্তবায়ন করছে। আদিল অলরেডি সেখানে পৌঁছে গেছে, কিন্তু সে জানে না যে আড়ালে থাকা স্নাইপাররা তাকে টার্গেট করে বসে আছে। গাড়িটা যখন বন্দরের নির্জন এলাকায় ঢুকল, কাশফি হেডলাইট নিভিয়ে দিল। অন্ধকার আর বৃষ্টির শব্দকে ঢাল হিসেবে ব্যবহার করে সে গাড়ি থেকে নামল। তার পায়ের নিচে থাকা পাথরের ছোট টুকরোগুলো যেন চিৎকার করে তার উপস্থিতির জান দিচ্ছিল। রবিন, স্নাইপার পজিশন চেক করো। গুদামের ছাদে কয়জন আছে? রবিনের কাছ থেকে উত্তর এলো। 2 জন ছাদে আর 4 জন গেটের আড়ালে। কাশফি তার পিস্তলের সেফটি ক্যাচ অন করল। সে বিড়ালের মতো নিঃশব্দে গুদামের দেয়াল ঘেঁষে এগোতে লাগল। গুদামের ভেতরে আদিলের গম্ভীর গলার স্বর শোনা যাচ্ছে। আদিল তখন রিয়াজের মুখোমুখি দাঁড়িয়েছিল। রিয়াজ তার বিশ্বস্ততার অভিনয় চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ বারবার বাইরের অন্ধকারের দিকে তাকাচ্ছিল। আদিল তার দামি ঘড়িটার দিকে এক পলক দেখালো, যেন সে সময়ের সাথে এক ভয়ঙ্কর খেলা খেলছে। ভাইয়া, মাল নামার সময় হয়ে গেছে, ওপাশ থেকে সিগন্যাল এসেছে। তুমি কি নিশ্চিত রিয়াজ যে আজ কোনো ঝামেলা হবে না? আদিলের এই সোজাসুজি প্রশ্নে রিয়াজ কিছুটা হকচকিয়ে গেল। সে হাত কচলাতে লাগল, যা তার ভেতরে চলা অস্থিরতার স্পষ্ট প্রমাণ। গুদামের বিশাল হ্যাঙ্গারের ওপর থেকে একটি লাল লেজার বিন্দু আদিলের বুকের উপর স্থির হতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গুদামের পেছনের জানালা দিয়ে একটি ছায়া ঝিলিক দিয়ে উঠল। কাশফি দেখল সেই লেজার বিন্দুটি। সে বিন্দুমাত্র চিন্তা না করে তার সাইলেন্সার লাগানো পিস্তল থেকে নিখুঁত এক নিশানা ছুড়ল। ছাদে থাকা স্নাইপারটি আর্তনাদ করার সুযোগও পেল না, সরাসরি নিচে পড়ে গেল। গুদামের ভেতরে শান্ত পরিবেশ মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হল। আক্রমণ! ভাই আমাদের ঘিরে ফেলেছে। রিয়াজ নাটক করে নিজের পিস্তল বের করল, কিন্তু তার নিশানা ছিল আদিলের দিকে। আদিল বিদ্যুতের গতিতে নিজের পজিশন পরিবর্তন করল। রিয়াজের গুলি আদিলের কানের পাশ দিয়ে বেরিয়ে গুদামের লোহার ড্রামে আঘাত করল। আদিল তার বরফ শীতল নীল চোখে রিয়াজের দিকে তাকালো। সেই চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল কেবল এক ঘাতকের চরম ঘৃণা। রিয়াজ ঘাবড়ে গিয়ে পেছনের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে অন্ধকারের বুক চিরে দাঁড়িয়েছিল কাশফি। বৃষ্টির জল তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তার হাতে থাকা পিস্তলটি এক বিন্দু নড়ছে না। রিয়াজ, বিশ্বাসঘাতকদের জায়গা মাটির উপরে নয়, মাটির নিচে। ভাবি, আপনি এখানে? আমি তো কেবল... কাশফি রিয়াজকে কথা শেষ করার সুযোগ দিল না। সে পিস্তলের বাঁট দিয়ে রিয়াজের কপালে এক প্রচণ্ড আঘাত করল। রিয়াজ অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আদিল গুদামের মাঝখানে দাঁড়িয়ে কাশফির এই অ্যাকশন দেখছিল। তার ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে জানত কাশফি আসবে, কিন্তু সে এটা জানত না যে কাশফি কতটা নিখুঁতভাবে এই অপারেশন সামলাবে। চারপাশ থেকে প্রতিপক্ষের লোকজন বেরিয়ে আসতে শুরু করল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। কাশফি আর আদিল পিঠে পিঠে দাঁড়িয়ে থাকল, যেন তারা দুজন মিলে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছে। তোমাকে বলেছিলাম না এটা তোমার জায়গা নয়?
আর আমি বলেছিলাম না যে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না? বৃষ্টির তোড় আর গুলির শব্দের মাঝেও তাদের দৃষ্টির মাদকতা ভালোবাসার নেশায় সিক্ত হতে থাকল ক্রমশ। আদিল তার পিস্তল দিয়ে নিখুঁতভাবে প্রতিপক্ষকে ধরাশায়ী করছিল, আর কাশফি তার ক্ষিপ্রতায় সবার নজর কেড়ে নিচ্ছিল। একসময় গুদামের চারপাশ শান্ত হয়ে এলো। রবিন আর তার বাহিনী বাকিদের কবজা করে ফেলল। আদিল তার শার্টের হাতা গুটিয়ে কাশফির দিকে এগিয়ে এলো। কাশফির সারা শরীর ভিজে একাকার, কিন্তু তার চোখে এখনও সেই যুদ্ধের তেজ। আদিল তার বলিষ্ঠ হাত দিয়ে কাশফির ভিজে যাওয়া গালটা স্পর্শ করল। তার আঙ্গুলগুলো ছিল উত্তপ্ত, যা কাশফির শীতল শরীরে কম্পন ধরিয়ে দিল। তুমি সত্যি একটা আস্ত পাগল কাশফি চৌধুরী, কিন্তু আজ তুমি আমাকে অবাক করেছো। অবাক করাবো তো এখনো অনেক কিছু বাকি আছে আদিল মাহমুদ। আদিল হঠাৎ করে কাশফিকে নিজের দিকে টেনে নিয়ে তার কপালে নিজের কপাল ঠেকাল। তাদের তপ্ত নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছিল। গুদামের সেই স্যাঁতসেঁকে পরিবেশে রক্তের গন্ধ আর বারুদের ধোঁয়ার মাঝে তাদের প্রেম যেন এক নতুন মাত্রা পেল। আদিল বুঝতে পারল কাশফি কেবল তার স্ত্রী নয়, সে তার যোগ্য সহযোদ্ধা। আদিলের সেই পাথুরে হৃদয়ে প্রথমবারের মতো এক বিশাল ফাটল দেখা দিল। সে কাশফির কোমরে হাত রেখে তাকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরল। কাশফি আদিলের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিল, যা কাল রাতের চেয়েও অনেক বেশি তীব্র। চলো, এখান থেকে বেরোতে হবে, বাকি কাজ ছেলেরা বুঝে নেবে। রিয়াজের কি হবে? ওকে তো ছেড়ে দেওয়া যায় না। আদিল রিয়াজের পড়ে থাকা বেহের দিকে এক পলক তাকাল। তার চোখে কোনো দয়া ছিল না। সে রবিনের দিকে ইশারা করল। রবিন বুঝে গেল তাকে কি করতে হবে। আদিল কাশফির হাত ধরে গুদামের বাইরে এলো। বৃষ্টির ঝাপটা তখনও থামেনি, কিন্তু এখন আর তা ভয়ের কারণ ছিল না। তারা দুজন গাড়ির দিকে এগিয়ে গেল। আদিল ড্রাইভিং সিটে বসল আর কাশফি তার পাশে। গাড়িটা যখন স্টার্ট নিল, কাশফি ক্লান্তিতে আদিলের কাঁধে মাথা রাখল। আদিল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে কাশফির হাতটা নিজের মুঠোর মধ্যে পুরে নিল। আজ থেকে আমাদের এই লড়াই আর শুধু পেশাদার রইল না কাশফি। আমি তো এটাই চেয়েছিলাম আদিল। আমাদের ভালোবাসা হবে ধ্বংস আর সৃষ্টির এক অদ্ভুত সংমিশ্রণ। গাড়িটা যখন শহরের দিকে রওনা দিল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। রাতের সেই কালো মেঘগুলো এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে। আদিল মাঝে মধ্যে কাশফির দিকে তাকাচ্ছিল, যে তার কাঁধে নিশ্চিন্তে ঘুমোনোর চেষ্টা করছে। আদিল বুঝতে পারল সে এক এমন নারীকে তার জীবনে পেয়েছে, যে কেবল তার আভিজাত্য দেখে নয়, তার বিপদ দেখেরও তার সাথে ছায়ার মতো থাকে। মাহমুদ ভিলার গেটে যখন তারা পৌঁছল, তখন বাড়ির সবাই জেগে আছে। আদিল গাড়ি থেকে নেমে কাশফিকে কোলে তুলে নিল। কাশফি আধো ঘুমে আদিলের গলা জড়িয়ে ধরল। আদিল, তোমরা ঠিক আছো তো? রিয়াজের খবর কি? মা, রিয়াজ আর আমাদের পরিবারের কেউ নয়, আর কাশফি ও এই বাড়ির আসল রানী। আরিফা মাহমুদ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন আদিলের চোখে কাশফির জন্য এক গভীর অনুরাগ আর শ্রদ্ধা। কাশফি মৃদু হাসল এবং আদিলের বুকের মাঝে আরও একটু সেথিয়ে গেল। আদিল তাকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে ঢুকল। ঘরের সেই রজনীগন্ধার সুবাস এখনও কিছুটা রয়ে গেছে। আদিল কাশফিকে বিছানায় শুইয়ে দিল এবং তার পায়ের জুতো জোড়া খুলে দিল। কাশফি যখন চোখ মেলল, সে দেখল আদিল তার খুব কাছে বসে আছে। তার সেই নীল চোখ দুটো এখন আর বরফ শীতল নয়, বরং সেখানে এক প্রশান্তির হ্রদ খেলা করছে। তুমি কি এখন আমাকে আর দূরে সরিয়ে দেবে আদিল মাহমুদ? তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানে নিজের নিঃশ্বাস বন্ধ করে দেওয়া কাশফি। আদিল কাশফির ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখল। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম তাদের মাঝে কোনো দেয়াল রইল না। বাসর রাতের সেই অপূর্ণতা আজ এই ভোরের আলোয় পূর্ণতা পেল। বৃষ্টির পর প্রকৃতি যেমন সতেজ হয়ে ওঠে, তাদের সম্পর্কটাও তেমনি এক নতুন প্রাণের সন্ধান পেল। কাশফি আদিলের চুলের ভেতর আঙুল ডুবিয়ে দিল। তার সব ক্লান্তি যেন এই এক ছোঁয়ায় ধুয়ে মুছে গেল। তারা দুজনে জানল সামনে মাফিয়া জগতের আরও বড় ঝড় আসতে পারে, কিন্তু তারা এখন একসাথেই সেই ঝড় মোকাবিলা করতে প্রস্তুত। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশের এক কোণে ম্লান হয়ে আসা চাঁদটা তখনও সাক্ষী হয়ে আছে এক ঝোড়ো রাতের অবসানের। আদিল কাশফিকে কোলে করে নিয়ে যখন তাদের ঘরের দরজাটা বন্ধ করল, তখন বাইরের পৃথিবীর সব কোলাহল যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। রুমের ভেতরটা তখনও সেই বাসর রাতের রজনীগন্ধার মৃদু সুবাসে ম ম করছে, যা এখন বৃষ্টির ভেজা গন্ধের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে।
আদিল কাশফিকে আলতো করে বিছানার নরম চাদরের ওপর শুইয়ে দিল। কাশফির ট্যাকটিক্যাল স্যুটের ওপর লেগে থাকা বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছিল। আদিল তার হাঁটু গেড়ে বিছানার পাশে বসল। তার নীল চোখ দুটো এখন আর সেই মাফিয়া ডনের কঠোরতা ধরে রাখতে পারছে না। সেখানে কেবল এক তৃষ্ণার্ত কেমিকের আকুতি। তোমার এই ভেজা চুলে জলবিন্দুগুলো ঠিক যেন হীরের মতো জ্বলছে কাশফি। আদিল তার লম্বা আর বলিষ্ঠ আঙুল দিয়ে কাশফির কপাল থেকে অবাধ্য ভেজা চুলের গুচ্ছ সরিয়ে দিল। তার হাতের ছোঁয়ায় কাশফির পুরো শরীরে এক মৃদু কম্পন বয়ে গেল। কাশফি আদিলের হাতের কবজিটা শক্ত করে ধরল, যেন সে নিশ্চিত হতে চায় যে এই আদিল সত্যিই তার। আদিল নিচু হয়ে কাশফির কপালে তার তপ্ত ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে কোনো দম্ভ ছিল না, ছিল এক গভীর কৃতজ্ঞতা আর হার না মানা ভালোবাসা। কাশফি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা নিজের আত্মার গভীরে গেঁথে নিচ্ছিল। আদিল, আজ রাতে আমি বুঝেছি যে মৃত্যুর চেয়েও বড় কোনো শক্তি যদি থাকে, তবে সেটা তোমার এই সান্নিধ্য। আমি হয়তো কখনো বলতে পারিনি কাশফি, কিন্তু আজ তোমার এই বিধ্বংসী রূপ আমাকে নতুন করে তোমার প্রেমে ফেলেছে। আদিল কাশফির স্যুটের জিপারটা ধীরে ধীরে নিচে নামাতে শুরু করল। তার প্রতিটি নড়াচড়ায় ছিল এক আদিম টানটান উত্তেজনা। কাশফি নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছিল। আদিলের চোখের সেই নীল আগুনের শিখা যেন তাকে পুড়িয়ে খাক করে দিচ্ছিল। আদিল তার বলিষ্ঠ হাত দিয়ে কাশফির কোমরের ভাঁজগুলো অনুভব করছিল, যেখানে একটু আগেই একটি ঘাতক পিস্তল গোজা ছিল। এখন সেখানে কেবল এক কোমল নারীর শরীর, যা আদিলের ছোঁয়ায় মোমের মতো গলে যাচ্ছিল। আদিল কাশফির গলার কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস কাশফির স্পন্দনকে কয়েক গুণ বাড়িয়ে দিল। আদিল, তুমি কি জানো আমি এই মুহূর্তটার জন্য কত রাত জেগে কাটিয়েছি? সেই সব রাতের ঋণ আমি আজ শোধ করব কাশফি। এক পলকও তোমাকে একা থাকতে দেব না। আদিল কাশফিকে নিজের দিকে আরও একটু টেনে নিল। তাদের শরীর এখন একে অপরের সাথে মিলে মিশে একাকার। আদিলের শার্টের বোতামগুলো কাশফির নখের আঁচড়ে একে একে খুলে যাচ্ছিল। আদিলের পেশিবহুল বুক আর কাশফির তপ্ত শরীরের ঘর্ষণ এক আগ্নেয়গিরির জন্ম দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন গটগট করে করিডোর দিয়ে হেঁটে আসছে এবং তাদের দরজার সামনে এসে থামল। কাশফি আর আদিল দুজনেই মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মাফিয়া মস্তিষ্ক তাদের রোম্যান্টিক ঘোর কাটিয়ে সতর্ক করে তুলল। আদিল, তুমি কি ভেতরে আছো? দরজাটা একবার খোলো তো। আরিফা মাহমুদের কর্কশ আর রাগান্বিত কণ্ঠস্বর শান্ত ভোরের পরিবেশকে বিষিয়ে দিল। আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কপাল কাশফির কাঁধে ঠেকিয়ে রাখল। তার চোয়াল শক্ত হয়ে এলো। মায়ের এই অনাহুত উপস্থিতি তার সহ্য হচ্ছিল না। কাশফি মুচকি হাসল। তার চোখে এক ধরনের দুষ্টুমি আর জেদ খেলা করছিল। সে আদিলের কানের লতিটা হালকা করে কামড়ে দিয়ে তাকে ইশারা করল। আদিল বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং নিজের শার্টটা কোনো মতে ঠিক করে দরজার দিকে এগোলো। মা, এখন এত ভোরে কি হয়েছে? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? শান্তি? এই মেয়ে বাড়িতে আসার পর কি এই বাড়িতে কোনো শান্তি আছে? আদিল দরজাটা খুলতেই আরিফা মাহমুদ ঝড়ের বেগে ভেতরে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু আদিল পাহাড়ের মতো দরজায় দাঁড়িয়ে তাকে আটকে দিল। আরিফা মাহমুদের চোখ গেল বিছানার দিকে, যেখানে কাশফি অত্যন্ত আবেদনময়ী ভঙ্গিতে হেলান দিয়ে বসে আছে। কাশফির এলোমেলো চুল আর অর্ধনগ্ন বেশ দেখে আরিফার পিত্তি জ্বলে গেল। তিনি বুঝতে পারলেন যে তার সাজানো গোছানো ছেলেটা এখন পুরোপুরি এই ডাইনি মেয়েটার কবলে পড়েছে। আরিফার হাতের তালু রাগে ঘামতে শুরু করল। তুমি জানো রিয়াজের সাথে তুমি কি করেছো? ও আমাদের পরিবারের কত বড় একটা অংশ ছিল মা, কিন্তু এখনো কেবল এক টুকরো আবর্জনা যা ডাস্টবিনে ফেলার যোগ্য। কাশফি বিছানা থেকে নেমে ধীর পায়ে আরিফা মাহমুদের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসে ভরপুর। সে আদিলের বাহু জড়িয়ে ধরে আরিফার চোখের দিকে সরাসরি তাকালো। আরিফা মাহমুদ লক্ষ্য করলেন কাশফির গলায় আদিলের দেওয়া সেই কামনার লাল দাগগুলো স্পষ্ট হয়ে আছে। এই দৃশ্যটা যেন তার মাতৃত্বের অহংকারে চাবুকের মতো আঘাত করল। তিনি ভাবতেও পারেননি যে আদিল মাহমুদের মতো কঠিন মানুষ এত দ্রুত কোনো নারীর বশ হতে পারে। আদিল, তুমি কি দেখতে পাচ্ছ না এই মেয়েটা তোমাকে আমাদের থেকে আলাদা করে দিচ্ছে? মা, ও আমাকে আলাদা করছে না, ও আমাকে পূর্ণ করছে। আর রিয়াজ যে বিশ্বাসঘাতক ছিল তার প্রমাণ আমি নিজে দেখেছি।
আদিলের এই সোজাসুজি সমর্থনে আরিফা মাহমুদ বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি জানতেন আদিল তার কথার অবাধ্য হয় না, কিন্তু আজ কাশফির জন্য সে তার নিজের মায়ের উপর কথা বলছে। আরিফার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি ঘৃণা ভরা চোখে কাশফির দিকে তাকালেন, যেন সুযোগ পেলে তিনি এখনই কাশফির গলা টিপে ধরবেন। কাশফি তার সেই বিষাক্ত হাসিটা হাসল, যা আরিফাকে আরও বেশি উত্তেজিত করে তুলল। মা, রাগ করে আপনার প্রেশার বাড়াবেন না। এখন তো আমরা কেবল আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু করছি। বেশি বাড়াবাড়ি করো না কাশফি চৌধুরী। মনে রেখো এই বাড়ির চাবি এখনো আমার আঁচলেই থাকে। আরিফা মাহমুদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন এবং সজোরে নিজের ঘরের দরজা বন্ধ করলেন। দরজার ওপাশে তার রাগের গুঞ্জন স্পষ্ট শোনা যাচ্ছিল। আদিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজাটা আবার লক করে দিল। সে ঘুরে তাকাতেই দেখল কাশফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের পনিটেলটা খুলছে। আয়নার প্রতিবিম্বে তাদের চোখাচোখি হলো। আদিল পেছনের দিক থেকে গিয়ে কাশফিকে জাপটে ধরল, তার মুখ কাশফির ঘাড়ে গুজে দিল। আমার মায়ের কথা মনে করো না। উনি এখনো বুঝতে পারছেন না তুমি আমার জন্য কতটা দামি। আমি তো ওনার রাগ উপভোগ করি আদিল। যত বেশি বাধা আসবে আমাদের এই আগুন তত বেশি জ্বলবে। আদিল কাশফিকে ঘুরিয়ে তার দিকে ফেরালো এবং তাকে কোলে তুলে নিয়ে সোজা বারান্দার দিকে নিয়ে গেল। বাইরের বাগানটা তখন ভোরের আলোয় সিক্ত। পাখির কিচিরমিচির শব্দ শুরু হয়েছে। আদিল কাশফিকে বারান্দার রেলিংয়ের সাথে চেপে ধরল। তাদের মাঝখানে এখন আর কোনো বাধা নেই, কেবল আছে এক অনন্ত তৃষ্ণা। আদিলের হাত কাশফির উরুর ওপর দিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগল, যা কাশফির ভেতরে এক নতুন শিহরণ জাগিয়ে তুলল। সে আদিলের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আদিল মাহমুদ, তুমি কেবল আমার, আর যে কেউ আমাদের মাঝে আসবে তাকে আমি ধ্বংস করে দেব। আমি তোমারই কাশফি। তোমার এই উগ্রতা আর ভালোবাসার কাছে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি। বারান্দার সেই নির্জনতায় ভোরের স্নিগ্ধ বাতাসের মাঝে তাদের এই গোপন মিলন এক নতুন ইতিহাস তৈরি করছিল। আদিলের প্রতিটি স্পর্শে ছিল এক ধরনের মালিকানা আর গভীর প্যাশন। কাশফি অনুভব করছিল যে সে কেবল আদিলের স্ত্রীকে নয়, সে আদিলের সাম্রাজ্যের অর্ধাঙ্গিনী হয়ে উঠেছে। নিচের বাগানে মালিরা কাজ শুরু করেছে, কিন্তু তাদের কারো সাধ্য নেই এই ওপরের তলায় কি ঘটছে তা দেখার। আদিল কাশফির কানের কাছে নিচু স্বরে কোনো মাফিয়া কোড নয়, বরং প্রেমের এক গোপন মন্ত্র পাঠ করল, যা কেবল কাশফির জন্য। সকালের রোদেরা আকাশটা মাহমুদ ভিলার ওপর এক মায়াবী আভা ছড়িয়ে দিয়েছে। আদিল আর কাশফি যখন তাদের প্রেমময় মুহূর্তের ক্লান্তি কাটিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল, তখন ড্রয়িং রুমের পরিবেশটা ছিল থমথমে। আরিফা মাহমুদ সোফায় বসে অগ্নিদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। আদিল কাশফির হাতটা শক্ত করে ধরে ড্রয়িং রুমে ঢুকল। আদিলের এই প্রকাশ্য অধিকারবোধ আরিফার সহ্য হচ্ছিল না। ঠিক সেই সময় আদিনা করিডোর দিয়ে আসছিল। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা, আর হাতের ফোনে অনবরত কারো টেক্সট চেক করার প্রবণতা কাশফির তীক্ষ্ণ নজর এড়াল না। রিয়াজের সাথে তোমরা যা করেছো তার ফল ভালো হবে না আদিল। মা, আমি আগেই বলেছি রিয়াজ আমাদের পিঠে ছুরি মেরেছে। ওকে আর এই প্রাসাদে দেখা যাবে না। আদিল তার পকেটে হাত দিয়ে জানালার দিকে ফিরে দাঁড়াল। সে জানত না যে রিয়াজ এত সহজে হার মানার পাত্র নয়। রিয়াজ কেবল আদিলের ডান হাত ছিল না, সে মাহমুদ পরিবারের অন্দরমহলের প্রতিটি ফাটল চিনত। বিশেষ করে আদিনা, যে এই কঠোর মাফিয়া পরিবারের মাঝে এক চঞ্চল আর আবেগী মেয়ে। আদিনা তখন আড়ালে গিয়ে তার ফোনটা কানে চেপে ধরল। ওপাশ থেকে রিয়াজের সেই পরিচিত মায়াবী আর বিষাক্ত কণ্ঠস্বর ভেসে এলো, যা আদিনার মগজকে পুরোপুরি আচ্ছন্ন করে রেখেছে। আদিনা, তোমার ভাই আর ওই নতুন ভাবি মিলে আমার সব শেষ করে দিল। আমি এখন পথে পথে ঘুরছি। রিয়াজ, তুমি চিন্তা করো না, আমি জানি ভাইয়া ভুল বুঝছে, আমি সব ঠিক করে দিব। রিয়াজ ফোনের ওপাশে একটা ক্রূর হাসি হাসল। সে জানত আদিনাকে নিয়ন্ত্রণ করা মানে আদিলের হৃৎপিণ্ড মুঠোয় রাখা। রিয়াজ আদিনাকে ভালোবাসার অভিনয় করে আসলে তাকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছিল। সে আদিনাকে এমন এক মোহে ফেলে রেখেছে যে আদিনা এখন নিজের পরিবারের চেয়েও রিয়াজকে বেশি বিশ্বাস করে। রিয়াজ জানত কাশফি অনেক বেশি চালাক, তাই তাকে সরাতে হলে আদিনার মতো সহজ সরল কাউকে ঢাল হিসাবে ব্যবহার করতে হবে। আদিনা, আজ রাতে তুমি কি মেইন গেটের পেছনের চাবিটা নিয়ে বাগানে আসতে পারবে? আমি তোমাকে একবার দেখতে চাই। পাগল হয়েছ? ভাইয়া জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। রিয়াজ তার গলার স্বর আরও করুণ করল, যা শুনে আদিনার মনটা গলে জল হয়ে গেল। আদিনা বুঝতে পারছে না যে সে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের দিকে পা বাড়াচ্ছে।
কাশফি তখন ড্রয়িং রুমের কোণ থেকে আদিনার এই ফিসফিসানি লক্ষ্য করছিল। কাশফির মাফিয়া মস্তিষ্ক তাকে সংকেত দিচ্ছিল যে ডালপালা কোথাও অশুভ দিকে গজাচ্ছে। সে ধীর পায়ে আদিনার পেছনে গিয়ে দাঁড়াল। তার ছায়াটা আদিনার ফোনের ওপর পড়তেই আদিনা চমকে উঠল। আদিনা, এত সকালে কার সাথে এত গোপন কথা বলছো? গাল দুটো তো একদম লাল হয়ে গেছে। ভাবি, ও কিছু না, মানে আমার এক ফ্রেন্ডের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম। আদিনা ফোনটা দ্রুত পিঠের পেছনে লুকিয়ে ফেলল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কাশফি এক পা এগিয়ে এসে আদিনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। কাশফির সেই তীক্ষ্ণ চোখের চাহনি আদিনার ভেতরটা যেন চিরে ফেলছিল। কাশফি জানত আদিনা মিথ্যে বলছে, কিন্তু সে এখনই তাকে চাপ দিতে চাইল না। সে আদিনার কানে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে আদিনার রক্ত হিম হয়ে গেল। মনে রেখো আদিনা, সব বন্ধু কিন্তু বন্ধু হয় না। কেউ কেউ সাপের মতো শুধু ছোবল দেওয়ার অপেক্ষায় থাকে। তুমি কি বলতে চাইছো? আমি বুঝি না ভাবি, আমাকে যেতে দাও। আদিনা একরকম দৌড়ে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে গেল। কাশফি দাঁড়িয়ে থেকে দেখল আদিনার যাওয়ার পথটা। আদিল তখন পেছনের দিক থেকে এসে কাশফির কাঁধে হাত রাখল। আদিলের হাতের ছোঁয়া পেয়ে কাশফি একটু শান্ত হল। আদিল লক্ষ্য করল কাশফির মুখটা গম্ভীর হয়ে আছে। সে কাশফিকে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে কপাল ঠেকাল। আদিলের শরীরের সেই দামি সেন্টের ঘ্রাণ কাশফিকে মুহূর্তের জন্য স্বস্তি দিল। কি হয়েছে কাশফি? আদিনা ওরকম দৌড়ে পালালো কেন? আদিনা কোনো বিপদে পা দিচ্ছে না তো? আদিল, রিয়াজ ওকে ব্যবহার করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ হচ্ছে। আদিলের চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে এলো। তার নীল চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল। সে আদিনাকে পাগলের মতো ভালোবাসে, আর আদিনার ওপর কোনো আঁচ আসা মানে আদিলের পুরো সাম্রাজ্যে আগুন লেগে যাওয়া। আদিল তার কোমরে গোজা পিস্তলটা একবার চেক করে নিল। সে জানত রিয়াজ নিচু মনের মানুষ, কিন্তু সে তার নিজের বোনকে টার্গেট করবে এটা সে কল্পনাও করতে পারেনি। রিয়াজ যদি আমার বোনের দিকে নজর দেয় তবে আমি ওর শরীর থেকে চামড়া আলাদা করে দেব। শান্ত হও আদিল, আগে আমাদের নিশ্চিত হতে হবে। রিয়াজ আদিনাকে দিয়ে আমাদের ভেতরে ফাটল ধরাতে চাইছে। কাশফি আদিলকে নিয়ে ওপরে তাদের শোবার ঘরে চলে এলো। সে চায় না আরিফা মাহমুদ এই উত্তেজনার কথা জানুন। ঘরে ঢুকেই আদিল দরজাটা সজোরে বন্ধ করে দিল এবং কাশফিকে দেওয়ালের সাথে চেপে ধরল। আদিলের এই আকস্মিক আক্রমণ কাশফিকে শিহরিত করে তুলল। আদিলের নীল চোখ এখন কামনায় নয়, বরং এক ধরনের হিংস্র রক্ষণশীলতায় আচ্ছন্ন। সে কাশফির ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস কাশফির চামড়ায় যেন আগুন ধরিয়ে দিচ্ছিল। ও ফাদিল, তুমি এখন রেগে আছো? নিজেকে সামলাও। তোমাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না কাশফি। এই পুরো পৃথিবীটা যেন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আদিল কাশফির ঠোঁটে সজোরে কামড় দিল, যা ছিল যন্ত্রণাদায়ক কিন্তু অত্যন্ত উত্তেজনাকর। কাশফি আদিলের পিঠে নিজের নখ বসিয়ে দিল। তার আদিলের এই বুনো রূপটা ভালো লাগছিল। আদিল কাশফির স্যুটের হুকগুলো একে একে খুলতে শুরু করল। তার প্রতিটি স্পর্শে ছিল এক ধরনের অস্থিরতা। কাশফি অনুভব করতে পারছিল আদিলের হৃৎপিণ্ডের সেই উদ্দাম গতি। আদিল তাকে বিছানায় ছুঁড়ে দিল এবং নিজেও তার উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি কি আদিনার চিন্তা করছো নাকি আমাকে শাস্তি দিচ্ছ? আমি কেবল তোমাকে অনুভব করতে চাই কাশফি, যাতে আমার মাথাটা কাজ করে। আদিল কাশফির সারা শরীরে নিজের রাজত্ব কায়েম করছিল। তাদের এই উত্তপ্ত মুহূর্তগুলো যেন বাইরের সব বিপদকে কিছুক্ষণের জন্য আড়ালে ঠেলে দিল। কাশফি আদিলের চুলের ভেতর আঙুল ডুবিয়ে তাকে আরও কাছে টেনে নিচ্ছিল। আদিল যখন কাশফির বুকের মাঝে নিজের মুখ লুকালো, তখন তার সব রাগ যেন এক গভীর আবেগে পরিণত হলো। তাদের শরীর ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। ঘরের আবছা আলোয় তারা একে অপরের মাঝে মিশে যাচ্ছিল। রিয়াজ, আমি আসছি। ভাই এখন ঘরে ভাবির সাথে ব্যস্ত। নিচে আদিনা তখন চুপি চুপি পেছনের দরজা দিয়ে বাগানের দিকে বেরিয়ে গেল। তার হাতে ছিল ড্রয়িং রুমের সেই গোপন সিন্দুকের চাবি, যা রিয়াজ তার কাছ থেকে চেয়েছিল। রিয়াজ বাগানের ঘন অন্ধকার কোণটায় দাঁড়িয়ে সিগার টানছিল। আদিনাকে দেখেই সে তার সিগারটা ফেলে দিল এবং একগাল মিথ্যে হাসি হাসল। আদিনা দৌড়ে গিয়ে রিয়াজকে জড়িয়ে ধরল। সে জানত না যে এই জড়িয়ে ধরাটা তাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাবে। রিয়াজ আদিনার পিঠে হাত বুলিয়ে তার কানের কাছে মুখ নিয়ে এলো। তুমি এই চাবিটা এনে আমার উপর অনেক বড় উপকার করলে। আদিনা, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। সত্যি তো রিয়াজ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রিয়াজ আদিনার কপালে একটা চুমু খেল, কিন্তু তার চোখ ছিল সেই চাবিটার দিকে। সে আদিনার হাত থেকে চাবিটা একরকম ছিনিয়ে নিল। রিয়াজের চোখের সেই ক্রূর চাহনি অন্ধকার রাতেও আদিনার নজরে এড়াল না।
আদিনা একটু ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল। সে অনুভব করল রিয়াজ যেন আগের মতো সেই মানুষটা নেই। রিয়াজের গলার স্বর এখন আর মায়াবী নয়, বরং সেখানে এক ধরনের কদর্য দম্ভ ফুটে উঠেছে। এবার দেখব আদিল মাহমুদ তার সাম্রাজ্য কিভাবে বাঁচায়। আর তুমি আদিনা, তুমি হবে আমার হাতের পুতুল। তুমি তুমি আমাকে ব্যবহার করছো রিয়াজ। ভাইয়া ঠিকই বলেছিল। আদিনা যখন চিৎকার করে ওঠার চেষ্টা করল, রিয়াজ তার মুখটা এক হাত দিয়ে চেপে ধরল। রিয়াজের শক্তির সামনে আদিনা এক অসহায় পাখির মতো ছটপট করতে লাগল। ঠিক সেই মুহূর্তে বাগানের চারপাশ নীল আর লাল আলোয় জ্বলে উঠল। রবিন আর তার বাহিনী বাগানটা ঘিরে ফেলেছে। উপরে বারান্দায় দাঁড়িয়েছিলেন আদিল আর কাশফি। আদিলের হাতে একটি স্নাইপার রাইফেল আর কাশফির হাতে একটি রিভলভার। আদিলের নীল চোখ এখন এক জল্লাদের মতো স্থির। রিয়াজ, তুমি আমার সাম্রাজ্য নিতে চেয়েছিলে, এখন নিজের জীবন বাঁচানোর কথা ভাবো। খেলাটা কিন্তু আমি আগেই ধরে ফেলেছিলাম রিয়াজ। আদিনার ফোনে আমি ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম। রিয়াজ আদিনাকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু আদিনা তার হাতের সজোরে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। আদিলের রাইফেল থেকে একটি বুলেট বের হয়ে সরাসরি রিয়াজের হাতের সেই চাবিটা উড়িয়ে দিল। রিয়াজ ব্যথায় আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আদিনা কান্নায় ভেঙে পড়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝতে পারল তার একটি ভুল এই পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারত। আদিল আর কাশফির সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলো। বাগানের ঘাসের ওপর ভোরের শিশির তখনও জমে আছে, আর তার মাঝেই রিয়াজের রক্তাক্ত দেহটা পড়ে রইল। আদিল তার রাইফেলের নলটা নিচু করে আদিনার দিকে তাকালো। আদিনা তখনও মাটিতে বসে ফুপিয়ে কাঁদছে, তার দু হাতে নিজের মুখ ঢাকা। আদিল ধীর পায়ে এগিয়ে গিয়ে আদিনার মাথায় হাত রাখল। আদিনা চমকে উঠে ভাইয়ের পা জড়িয়ে ধরল। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না ও এত বড় শয়তান। আমি শুধু ভুল মানুষ সবাই করে আদিনা, কিন্তু মাহমুদ পরিবারের মেয়েদের সেই ভুলের মাসুল দিতে হয় না। তারা ভুলটা শুধরে নিতে জানে। রবিন, ওকে ভেতরে নিয়ে যাও। রবিন আদিনাকে আগলে ধরে ভেতরে নিয়ে গেল। আরিফা মাহমুদ বারান্দা থেকে সব দেখছিলেন। তার চোখে মুখে এক পরাজয়ের গ্লানি। তিনি বুঝতে পারলেন আজ যদি কাশফি না থাকত, তবে তার মেয়েকে রিয়াজ নরকে টেনে নিয়ে যেত। কাশফি আদিলের পাশে এসে দাঁড়ালো। তার হাতে থাকা রিভলভারটা এখন শান্ত। আদিল কাশফির দিকে ঘুরে তাকালো। তার নীল চোখের সেই কাঠিন্য এখন এক গভীর কৃতজ্ঞতায় ভিজে উঠেছে। সে কোনো কথা না বলে কাশফিকে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কাশফির নাকে এলো আদিলের সেই পরিচিত বারুদ আর দামি পারফিউমের মিশ্রিত ঘ্রাণ। তুমি না থাকলে আজ আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলতাম কাশফি। আমি তো বলেছি আদিল, আমি তোমার সাম্রাজ্যের অংশ নই, আমি তোমার হৃৎপিণ্ডের অংশ। আদিল কাশফিকে পাজাকোলা করে তুলে নিল। তারা যখন ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল, আরিফা মাহমুদ সামনে এসে দাঁড়ালেন। তার চোখে এবার আর ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত সমীহ। তিনি কাশফির কপালে হাত রাখলেন, যা এই প্রথম কোনো আশীর্বাদের মতো শোনাল। কাশফি মুচকি হাসল। সে জানে এই বাড়ির আসল রানী এখন সেই। আদিল কাউকে কিছু না করে সোজা উপরে তাদের ঘরে চলে এলো। দরজাটা সজোরে বন্ধ হতেই ঘরের ভেতরে সেই মায়াবী নীল আলো তাদের স্বাগত জানালো। আদিল কাশফিকে বিছানার মাঝখানে নামিয়ে দিল। জানালার পর্দাগুলো বাতাসের হিল্লোলে উড়ছে, আর বাইরের বৃষ্টির পর সতেজ প্রকৃতির সুবাস ঘরটাকে আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে। আদিল তার শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেলল। তার সুঠাম আর পেশিমহল বুকটা কাশফির চোখের সামনে এক পাহাড়ের মতো জেগে উঠল। কাশফি তার নিজের স্যুটের জিপারটা ধীরে ধীরে খুলতে শুরু করল। তার প্রতিটি নড়াচড়াই ছিল এক আদিম আমন্ত্রণ। আদিল আর অপেক্ষা করতে পারল না। সে কাশফির ওপর ঝাঁপিয়ে পড়ল। উফ আদিল, তুমি কি আজ আমাকে মেরেই ফেলবে? আজ আমি তোমাকে মারবো না কাশফি, আজ আমি তোমাকে অমর করে দেব। আদিল কাশফির ঘাড়ের সেই সংবেদনশীল জায়গায় নিজের দাঁত বসিয়ে দিল। কাশফির মুখ দিয়ে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো, যা আদিলের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। আদিলের হাত এখন কাশফির শরীরের প্রতিটি অলিগলি চিনে নিচ্ছে। কাশফি অনুভব করছিল আদিলের সেই বলিষ্ঠ আঙুলগুলো তার কোমরের ভাঁজে এক বিচিত্র সুর তুলছে। তারা একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছিল, যেন ওই পৃথিবীর আর কোনো অস্তিত্ব নেই। আদিলের তপ্ত ঠোঁট যখন কাশফির ঠোঁট আঁচড়ে পড়ল, তখন মনে হলো দুটি আগ্নেয়গিরি এক হয়ে মিশে গেছে। তোমার এই নীল চোখ দুটো আজ অনেক কথা বলছে আদিল। এই চোখ শুধু তোমার ছবি দেখতে পাই কাশফি। তুমি আমার মাফিয়া জীবনের একমাত্র কবিতা। আদিল কাশফির পোশাকগুলো একে একে সরিয়ে দিল। তাদের ঘাম সিক্ত শরীর এখন একে অপরের পরিপূরক। আদিলের পেশিবহুল বাহুডোরে কাশফি নিজেকে সঁপে দিল। ঘরের আবছা আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে এক কামুক জ্যামিতিক নকশা তৈরি করছিল।
আদিল কাশফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগল কিভাবে সে প্রতি রাতে কাশফির কথা ভেবে নিজের কঠোরতাকে ধরে রাখত। কাশফি আদিলের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে তাকে আরও নিবিড়ভাবে কাছে টেনে নিল। তাদের স্পন্দন এখন এক তালে বাজছে। রাত যত গভীর হতে লাগল, ঘরের ভেতরের তাপমাত্রা ততই বাড়তে শুরু করল। আদিল কাশফিকে বিছানার চাদরে পেঁচিয়ে নিয়ে তাকে এক পরম আবেশে জড়িয়ে ধরল। কাশফির এলোমেলো কালো চুলগুলো আদিলের বুকের ওপর ছড়িয়েছিল। আদিল কাশফির চিবুক উঁচু করে ধরে তার চোখের দিকে তাকালো। সেখানে এখন কোনো লড়াই নেই, আছে কেবল এক গভীর তৃপ্তি। কাশফি আদিলের বুকে নিজের মাথাটা রাখল, যেখানে আদিলের হৃৎপিণ্ডের সেই উদ্দাম গতি এখন এক শান্ত ছন্দে পরিণত হয়েছে। আদিল, আমাদের এই প্রেমের গল্পটা কি এভাবেই চলবে? এটা কেবল শুরু কাশফি। আমাদের সাম্রাজ্যে আমরা দুজনই হব সম্রাট আর সম্রাজ্ঞী, যেখানে ভালোবাসা হবে আমাদের একমাত্র আইন। জানালার বাইরে ভোরের প্রথম সূর্য উঁকি দিতে শুরু করেছে। সোনালি রোদ এসে তাদের জানালার কাঁচ স্পর্শ করল। আদিল কাশফিকে একটি পাতলা চাদর দিয়ে ঢেকে দিয়ে নিজে জানালার পাশে গিয়ে দাঁড়াল। তার হাতে এখন কোনো অস্ত্র নেই, আছে কেবল এক প্রশান্তি। কাশফি বিছানা থেকে উঠে এসে আদিলকে পিছনের দিক থেকে জড়িয়ে ধরল। আদিল কাশফির হাতের ওপর নিজের হাত রাখল। এই মায়াবী সকালে মাহমুদ ভিলার এই ঘরে জন্ম নিল এক নতুন অধ্যায়ের, যেখানে ক্ষমতার দম্ভ আর প্রেমের তীব্রতা এক হয়ে মিলেমিশে গেছে। চলো আদিল, আজকের সকালটা আমাদের। শুধু আজকের সকাল নয় কাশফি, আমাদের জীবনের প্রতিটি সকালই এখন থেকে এরকম রঙিন হবে। আদিল ঘুরে দাঁড়িয়ে কাশফিকে আরও একবার নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের এই মিলন কেবল শরীরের ছিল না, ছিল দুটি দুর্ধর্ষ আত্মার একীভূত হওয়া। মাফিয়া জগতের সেই চিরচেনা অন্ধকার আজ এই প্রেমের আলোয় চিরতরে মিলিয়ে গেল। মাহমুদ ভিলা এখন আর কোনো প্রাণহীন প্রাসাদ নয়, এটি এখন এক জীবন্ত ভালোবাসার সাক্ষ্য। তারা দুজনেই জানত সামনে হয়তো আরও অনেক বিপদ আসবে, কিন্তু তারা এখন একে অপরের শক্তিতে সমস্ত বিপদ একসাথে পার করবে।